কাল রাতে কি হয়েছিল তোমার? কিছু হয়নি আমার। আই এম অ্যাবসলিউটলি ফাইন। তুমি যতই আড়াল করার চেষ্টা করো, তোমার মন তো একটু হলেও বুঝি আমি। অর্পণ কিছু বলল না। ইরার থেকে মুখ ফিরিয়ে আশেপাশে তাকালো। রঙিন বাতি দিয়ে সাজানো সিম সাম রেস্টুরেন্ট, সফট মিউজিক বাজছে। এখানে বেশিরভাগই কপতিরা রয়েছে। অর্পণের থেকে কোনো রকম উত্তর না পেয়ে ইরা আবারও জিজ্ঞেস করলো, আঙ্কেল অথবা প্রলয় ভাইয়ের জন্য আপসেট? একটুও চমকালো না অর্পণ। মুখে কিছু না বললেও মেয়েটা তাকে কতটা বোঝে। অথচ মন খারাপের দিনে এই মেয়েটাকেই সে বেশি অবহেলা করে। ইরার হাতটা ধরে আশ্বস্ত করে বলল, আমার জন্য চিন্তা করো না ইরাবতী। কালকের করা ব্যবহারে আমি অত্যন্ত দুঃখিত। তুমি প্লিজ এভাবে বলো না। আমার তোমার জন্য চিন্তা হয়, কিন্তু আমি জানি আমার অর্পণ খুব স্ট্রং। মাথার উপর নিচ ঝাঁকিয়ে অর্পণ বলল, ইয়া। মাথা উপর নিচ ঝাঁকিয়ে অর্পণ বলল। এমন সময় অর্পণের ফোনে কল এলো। কল রিসিভ করার পর অপর প্রান্ত থেকে এমন একটা খবর এলো যে সে নিজেকে স্থির রাখতে পারল না। এমন একটা পরিস্থিতিতে কেই বা নিজেকে স্থির রাখতে পারে? তার ভাইয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কি অবস্থায় রয়েছে তাও কোনো খবর নেই। খাবার না খাওয়া সত্ত্বেও বিল পে করে দিল অর্পণ। এরপর ইরাকে নিয়ে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি করে একটা সিএনজিতে উঠে পড়ল দুজনে। মনে মনে নিজেকে দোষারোপ করতে শুরু করলো অর্পণ। আজ যদি সে তার ভাইকে একা না ছাড়তো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। ইরা শক্ত করে অর্পণের হাতটা ধরে রেখেছে। আধ ঘন্টার মাঝেই হসপিটালে পৌঁছে যায় দুজনে। ওদের হসপিটালেই প্রলয়কে আনা হয়েছে। এই তো ঘন্টাখানেক আগেও আসার সময় প্রলয়ের সঙ্গেই এসেছিল। সুস্থ স্বাভাবিক ভাইকে এমন অবস্থায় দেখবে তা কশ্চিন কালেও ভাবতে পারেনি অর্পণ। ইতোমধ্যে এই খবরটা বাড়িতে পৌঁছে গেছে। খুবই নিখুঁতে আড়ালে চিকিৎসা করা হচ্ছে প্রলয়ের। অর্পণ নিজ দায়িত্বে ভাইয়ের চিকিৎসা করছে। তবে এ খবর প্রেস মিডিয়া অথবা শত্রুপক্ষের কানে গেলে হুলুস্থুলুস কাণ্ড ঘটে যাবে। অর্পণ কাউকে কিছু জানতে চাইছে না, তবে আসল দোষীকেও শাস্তি পেতেই হবে। সকলের অস্থিরতায় সন্ধে গড়িয়ে খুবই অদ্ভুতভাবে মসজিদে মাগরিবের আজান পড়েছে। হসপিটালের করিডোরে ক্রমাগত পায়চারি করছেন মোর্শেদ শিকদার। ছেলের চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে ওনার। মেহরাব শিকদারকে কলে পাওয়া যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক নেই। এদিকে ছেলের এমন অবস্থা মেনে নিতে পারছে না মাধুরী। ফিরোজা সামলাচ্ছেন ওনাকে। পূর্ণতা আর পুষ্পিতাকে তৃপ্তির কাছে রেখে এসেছেন ওনারা। মেয়ে দুটো হসপিটালে আসার জন্য খুব কান্না করছিল, কিন্তু হসপিটালে এত ভিড় না বাড়ানোই ভালো। এরই মাঝে কেবিন থেকে বের হয়ে এলো অর্পণ। ওকে দেখা মাত্রই মোর্শেদ শিকদার জিজ্ঞেস করলেন, প্রলয় কেমন আছে? কোনো রকম ভনিতা ছাড়াই অর্পণ বলল, ভয়ের কোনো কারণ নেই জেঠু। ক্ষতগুলো কিছুটা গভীর ছিল আর কপালে 4টা সেলাই লেগেছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ভাই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে কি বাড়িতে নিয়ে যাবি নাকি হসপিটালে থাকবে? বাড়িতেই নিয়ে যাওয়া যাবে। দুজনের কথার মাঝখানেই ফোরন কাটলেন মাধুরী। ব্যাকুল চিত্তে অর্পণের হাত আঁকড়ে জিজ্ঞেস করলেন, আমার ছেলেটা কেমন আছে? সুস্থ হয়ে যাবে তো? কিছুটা আশ্বাস দিয়ে অর্পণ বলল, তুমি চিন্তা করো না জেঠিমা, ভাই খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। গ্রামে সন্ধ্যা হতে রাত নেমে আসে। রাস্তাঘাটেও মানুষের আনাগোনা কমে যায়। উঠোনের তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছেন গৌরী। সম্পর্কে তিনি তনুজার ননদ হন আর এই রাজবংশী পরিবারের মাথা। তনুজা ওনার ননদের ভিটেই উঠেছেন। অসময়ে মেয়েটার বায়না পূরণ করেছে, এখানে থাকতে হচ্ছে। না জানি কখন কোন কথা বলে ওঠেন তিনি। মৃত্তিকা ওনার চোখের বালি। এই নিয়ে খুবই চিন্তায় আছেন তনুজা। এদিকে শাক বাজানো হয়ে এলে গৌরী বললেন, আমার একটা কথা ভালো করে শুনে রাখো বৌদি ভাই। ও মেয়েকে এদিক সেদিক টকটক করতে বারণ করে দেবে। আমার বাড়িতে কোনো অনাচার আমি সইতে পারবো না। এই তোমাকে আমি বলে দিলাম। আহা ঠাকুরজি, এভাবে বলো না।
তোমাদের আদিক্ষেতা দেখে বাঁচি না বাপু। দীর্ঘশ্বাস ফেললেন তনুজা। মৃত্তিকা পছন্দ করেন না গৌরী। দীর্ঘশ্বাস ফেললেন তনুজা। মৃত্তিকাকে পছন্দ করেন না গৌরী। প্রথম থেকেই মেয়েটা তিনি হেলাফেলাই করে গেলেন। আচ্ছা, আধারিয়ায় দোতলা বারান্দার দিকে তাকিয়ে দেখলেন মৃত্তিকা দাঁড়িয়ে রয়েছে। বারান্দার বাতি জ্বালিয়ে মৃত্তিকা সেখান থেকে চলে গেল। তনুজা ওনার ননদের দিকে তাকিয়ে বললেন, আমি ঘরে যাচ্ছি। গৌরী কিছু বললেন না। শঙ্খটা হাতে করে নিয়ে মন্দিরে চলে গেলেন। কয়েকটা সিঁড়ি ভেঙে দোতলায় প্রথম ঘরটায় প্রবেশ করলেন তনুজা। ঘুমন্ত সুদর্শিনীর মাথার কাছটায় বসে রয়েছে মৃত্তিকা। দরজা খানিকটা চাপিয়ে তনুজা সেখানেই গেলেন। নিজে থেকেই বললেন, পিসিমণির কথা কিছু মনে করিস না রে মা। সন্ধে পেরিয়ে রাতের দিকে অগ্রসর হচ্ছে। মাথার কাছটায় বসেই সুদর্শিনীকে ডাকতে শুরু করলো মৃত্তিকা। তনুজা বিছানার অপর প্রান্তে বসেছেন। কয়েকবার ডাকার পরও যখন সুদর্শিনী উঠল না, তখন মৃত্তিকা বলল, এই দি ভাই, তুই তো ঘুম কাতুরে কবে থেকে হলি? আগে তো এমন ছিলি না। তনুজা বললেন, এ সময় খুব ঘুম পায়, এটাই স্বাভাবিক। সুদর্শিনী উঠে বসলো। বিকেলে হালকা কিছু খেয়েই জাসপে ঘুম দিয়েছিল। জার্নি করে প্রচণ্ড অলসতা তাকে কাবু করেছিল। এখন বেশ ফ্রেশ লাগছে। সে মৃত্তিকার দিকে তাকিয়ে বলল, চাইলে তুইও আমার সঙ্গে ঘুরে আসতে পারিস, আমি একটু মাইন্ড করব না। বই গেছে আমার, আমি মোটেও তোর মতো ঘুম কাতুরে নই। মাসিমণি, তোমার কি মনে হয় আমাদের মৃত্তিকার বিয়ে দেওয়া উচিত? কিসের মধ্যে কি বলছিস দি ভাই? তনুজা বললেন, ও ভুল কি বলছে, তুই একটু ওকে বোঝা মা। আমি তো কতই বলি, আমার কথা শুনলে তো। আমরা এখানে বেড়াতে এসেছি, এখানে এইসব অযৌক্তিক কথাবার্তা না বললেই নয়। আমার তো বয়স হয়েছে, আমার কিছু হয়ে গেলে তুই তো একা হয়ে যাবি রে মা। তনুজার কথায় খারাপ লাগা শুরু হলো। একমাত্র তার জন্য এত দুশ্চিন্তা করেন তিনি। কথা কাটানোর জন্য মৃত্তিকা বলল, মামনি, তুমি আবার ওইসব কথা বলা শুরু করেছো? প্রলয়কে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে আসার পরপরই মাধুরী ব্যস্ত হয়ে পড়লেন ছেলে সেবা করায়। রান্নাঘরে ঢুকেছেন। অনেকটা সময় হলো। প্রলয়ের জন্য স্যুপ বানাবেন। পূর্ণতা পুষ্পিতার পড়াশোনা আজ লাটে উঠেছে। দুটোতে মিলে ভাইয়ের হাত ধরে দুদিকে বসে রয়েছে। তৃপ্তিকে যে প্রলয় একদমই পছন্দ করছে না, তা সে বেশ ভালোই বুঝতে পেরেছে। তাই তো একবার প্রলয়ের সামনে পর্যন্ত যায়নি সে। যথাসম্ভব আড়ালেই থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একা একা থাকতেও ভালো লাগছে না। সবাই নিজেদের মতো ব্যস্ত। তৃপ্তি একবার রান্নাঘরের দিকে উকি দিল। মাধুরী সবজি কাটছেন। ভেতরে প্রবেশ করলো সে। সেই সঙ্গে মাধুরীকে জিজ্ঞেস করলো, আন্টি, আমি সাহায্য করি? আমার কাজ প্রায় হয়ে গিয়েছে। তবুও দাঁড়িয়ে রইল তৃপ্তি। কোনো কথা নেই দুজনের মাঝে। মাধুরী নিজের মতো করে রান্না করছেন। নীরবতা কাটিয়ে তৃপ্তি জিজ্ঞেস করলো, আন্টি, আমি কাল সকালে চলে যেতে চাই। ঘাড় বাঁকিয়ে তৃপ্তির দিকে তাকালেন মাধুরী। অবাক স্বরে জিজ্ঞেস করলেন, কি বলছো এসব? আপনি যা চাইছেন সেটা আমি করতে পারবো না। কেন? মানুষের মন থেকে স্মৃতি মুছে ফেলা কি এতই সহজ? আমি আপনার ছেলের সম্পর্কে যতটুকু শুনেছি তাতে বেশ ভালোই বুঝতে পারছি উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসেন। সেই ভালোবাসাই তোমাকে মুছে দিতে হবে। সেটা আমি করতে পারবো না আন্টি। তোমাকে পারতেই হবে। এখন ঘরে যাও, আমার অনেক কাজ পড়ে আছে। ছেলেটা এখন অসুস্থ। রান্নাঘর থেকে বের হয়ে গেল তৃপ্তি। মাধুরী ছেলের জন্য চুপ রান্নায় মনোনিবেশ করলেন। এই সুযোগে ফিরোজা এসে রাতে রান্নার প্রস্তুতি নিলেন। সকালে কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথা ভাবব। আজ হাওয়া বেপরা দিল সন্ধে পাখির ঝাঁক, এইদিকে লাল বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে এই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তের সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। নাচ শেষ হতেই করতালি দিতে শুরু করলো সকলে। এখানে সকলে বলতে গৌরী রাজবংশীকে বাদ দিয়ে।
তনুজা, সুদর্শিনী, অর্জুন, রিখিয়া আর অহনা। সকালেই অহনা বায়না ধরেছিল নাচ দেখবে। এমনিতে সবাই জানে মৃত্তিকা বেশ ভালোই নাচ করে, একটা রিয়েলিটি শোতে প্রথম স্থান পেয়েছিল সে। অহনার সঙ্গে সঙ্গে বাকিরাও তালে তাল মিলিয়েছে। সকলের ইচ্ছে পূরণ করতে রবীন্দ্রসঙ্গীতে নাচ করল মৃত্তিকা। ওকে এভাবে নাচতে দেখে মুখ ঝামটা দিলেন গৌরী। নাচটা যে ভালো লেগেছে সেটা তিনি মুখে স্বীকার না করলেও মনে মনে তিনি ঠিকই স্বীকার করলেন, বুঝতে পারলেন। সকলের আনন্দে পানি ঢেলে গৌরী চেঁচিয়ে বললেন, বলি শুধু নাচ দেখলি কি পেট ভরবে লো? একটু থেমে গৌরী আবারও বললেন, কি গো বৌমা, তুমিও দেখছি তাদের তালেই তাল মেলাচ্ছ। রিখিয়া চট করে উঠে দাঁড়ালো, মাথায় শাড়ির আঁচল টেনে বলল, যাচ্ছি মা। দ্রুত পায়ে প্রস্থান নিল রিখিয়া। শাশুড়িকে সে ভীষণ ভয় পায়, কিছুটা ভীত প্রকৃতির সে। মনক্ষুণ্ণ হলো সকলের। মায়ের প্রতি চরম বিরক্তি প্রকাশ করলো অহনা। বিরক্তিতে মুখ দিয়ে উচ্চারণ হলো। সবাই উঠোন ত্যাগ করলো দুপুরে। মাত্রই প্রলয়ের খবরটা পেলেন মেহরাব শিকদার। খবরটা পাওয়া মাত্রই ঢাকার উদ্দেশ্যে ছুটলেন তিনি। যে কাজে এসেছিলেন সেটা অন্তত ভাইপোর জীবনের থেকে গুরুত্বপূর্ণ নয়। রাসেল গাড়ি ড্রাইভ করছেন আর মেহরাব শিকদার ফোন বের করে অর্পণকে নাম্বারে বারবার ডায়াল করছেন। ছেলেটার ফোনে কিছুতেই কল লাগছে না। চলন্ত গাড়ির জানালা ভেদ করে বাহিরের দিকে দৃষ্টি আবদ্ধ করতেই হকচকিয়ে গেলেন মেহরাব শিকদার। গলা শুকিয়ে এলো উনার। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কম্পিত স্বরে আওড়ালেন, ভূমি। দ্রুত জানালার কাছ নামিয়ে বাহিরের দিকে তাকালেন। কই, কাউকে তো দেখা যাচ্ছে না। তবে কি সবই উনার মনের ভুল? সময়টা দুপুর হলেও রোদের তপ্ততা অতটাও ঝাঁঝালো নয়। হলদে আলোয় গায়ের রং ঝলমল করেছে। লম্বা চুলগুলো বিনুনি গাঁথা। হাঁটার সঙ্গে সঙ্গে দুলে উঠছে। বেগুনি রঙা শাড়ির আঁচলটা কাঁধ জুড়ে জড়িয়ে নেওয়া। অহনাকে নিয়ে হাঁটতে বের হয়েছে মৃত্তিকা। অহনাই জোর করে নিয়ে এসেছে তাকে। এই মেয়ের ঘরে বসার দুদণ্ড বস্তি নেই। এই মেয়ের ঘরে বসার দুদণ্ড স্বস্তি নেই। সারাক্ষণ ঘোরাঘুরি আর সখীদের সঙ্গে খেলায় মজে থাকা। কিছুটা ডানপিটে স্বভাবের। এই মেয়েকেই গৌরীর চোখে হারান। দুই ছেলের মাঝে এই একটিমাত্র মেয়ে ওনার। ছোট ছেলে এখন শহরে রয়েছে, হোস্টেলে থেকে পড়াশোনা করছে। স্বামী গত হয়েছে, অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে। মেয়ে ছেলে আর বৌমাকে নিয়েই ওনার সংসার। মৃত্তিকার হাতে কয়েকটা গাঁদা ফুল দিয়েছে অহনা। কমলা হলুদ রঙের ফুলগুলো থেকে সুবাস ছড়াচ্ছে। দুজনের একসঙ্গে হেঁটে যাচ্ছে। অহনা একবার পেছনে উকি দিয়ে মৃত্তিকা বিনুনি দেখে মিটিমিটি হাসল। এরপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, দিদি তুমি খুব সুন্দর। দাঁড়িয়ে পড়ল মৃত্তিকা। তাকে অনুসরণ করে অহনাও থেমে গেল। গাল এলিয়ে হেসে মৃত্তিকা বলল, মোটেও আমি সুন্দর নই, বরং তোমার দেখার চোখ সুন্দর। সুন্দরীরা কখনো স্বীকার করে না যে সে সুন্দর। হয়েছে, পাকা পাকা কথা বলতে হবে না। 1 মিনিট। আবার কি হলো? আরেকটা প্রশংসা করতে ভুলে গেছি, তোমার লম্বা চুলগুলোও খুব সুন্দর। কি দাও গো চুলে? এই মেয়ের কাণ্ড দেখে কপাল চাপড়ালো মৃত্তিকা। হাসি পাচ্ছে ভীষণ। অহনার গাল টিপে বলল, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি আর মামুনি সেই ধোয়া চুলে তেল দিয়ে দেয়। একটু থেকে মৃত্তিকা আবারও বলল, হয়েছে প্রশ্ন করা। হাঁটতে হাঁটতেই একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো দুজনে। বাড়ির সামনের দিকটায় বিস্তীর্ণ খোলা মাঠ। ঘর বাড়িও খুব একটা নেই। মাঠে ছোট বাচ্চারা গোল্লাছুট খেলছে। মৃত্তিকা ভাঙা ফেরার ফাঁক দিয়ে উকি দিল। ছোট্ট উঠোন বিশিষ্ট বাড়িটা শূন্য বেকুলতায় উৎকণ্ঠিত। অবহেলায় পড়ে থাকা বাকিটার দেয়াল ঘষে ঘষে পড়ছে। উপরের টিনগুলো মরিচা ধরে গিয়েছে। এক প্রকার পরিত্যক্তই বলা যায়। হ্যাঁ রে অহনা, এই বাড়িটা কাদের? পরিত্যক্ত ভূতের বাড়িটা দেখে গা ছমছম করছে। আমিও জানি না গো দিদি। ভর দুপুরে এখানে থাকা দরকার নেই, তেনারা যদি কোনো ক্ষতি করে। হয়েছে কাজ। অহনা এমনিতেও যা ডরুক, আজ মনে হয় না সে এদিক সেদিক ছোটাছুটি করবে বলে।
অহনা ভীতু গলায় জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন দিদি? আমি কোথায় ভয় দেখালাম? বাড়িটা দেখে তোর কি মনে হচ্ছে না এখানে প্রেতাত্মা থাকতে পারে বলে? দয়া করে থামো দিদি, আমার ভীষণ ভয় করছে। দৌড়ে পালানোর মতো জোর আমার পায়ে নেই। অহনার কথায় শব্দ করে হেসে উঠল মৃত্তিকা। সে তো মজা করছিল, কিন্তু মেয়েটা দেখছি সত্যি সত্যি ভয় পেয়েছে। পাগলি মেয়ে, এসব প্রেতাত্মা বলতে কিছুই হয় না। চল বাড়ি ফিরে যাব। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো, তাই না? মাথা দুই দিকে ঝাঁকিয়ে মৃত্তিকা বলল, সত্যি বলছি। পুষ্করিণী পাড়ে যাবে দিদি? এখন সোজা বাড়ি যাব। বুঝতেই তো পারছিস, একটু এদিক সেদিক হলে উনি আমার উপর খুব রেগে যান। আবার তুমি মায়ের কথা বলছো? আর কার কথা বলবো? মায়ের কথায় তুমি কিছু মনে করো না দিদি। মা একটু রাগী, তবে মনটা অনেক ভালো। আমি জানি না উনি তোমাকে এত অপছন্দ করেন কেন। এত ভাবতে হবে না, চল বাড়ি যাই। ও হ্যাঁ, পুষ্করিণী পাড়ে বিকেলে যাব। আচ্ছা। মাত্রই ভরপেট খাইয়ে দিয়েছেন মাধুরী। ছেলেকে নিয়ে তিনি ভীষণই উদ্বিগ্ন। এই তো নিজের হাতে সারা দুপুর রান্না করলেন, এরপর নিজের হাতে ছেলেকে খাইয়ে দিয়ে ক্লান্ত হলেন তিনি। জম্পেশ খেয়ে এখন দু চোখের পাতায় ঘুম জড়িয়ে আসছে প্রলয়ের। চোখে ছোট হয়ে আসছে, তবুও জানালা ভেদ করে বাহিরের দিকে তাকিয়ে রইল সে। দৈবাত সমীরণে ঝুলে থাকা পর্দাগুলো উড়ছে। এবার চোখ বন্ধ করে রইল সে। দরজা খোলার প্রতিধ্বনি হতেই চোখ মিলে তাকালো। নিভুতে ঢেকে রাখা গ্লাসটা বিছানার পাশের টেবিলের উপর রাখলো তৃপ্তি। তাকে দেখা মাত্রই ব্যস্ত ভঙ্গিতে প্রলয় সোজা হয়ে বসল। ক্রস্ত কণ্ঠস্বরে বলল, আপনি আবার আমার ঘরে এসেছেন? যান, বের হয়ে যান আমার ঘর থেকে। প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। তবুও শান্ত হলো না প্রলয়। কিছু বলতে নেবে তার আগেই তৃপ্তি আবারও বলল, আপনি আমাকে যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমি নই। চুপ করে রইল প্রলয়। মায়ের প্রতি সুপ্ত রাগ এই মেয়েটার উপর চড়া হয়েছে। তৃপ্তি বলল, আমি জানি আপনি কেন আমার সাথে এরকম ব্যবহার করছেন। অবাক চোখে তাকালো প্রলয়। তৃপ্তি ক্ষীণ হেসে বলল, আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না আপনি। আমি কারো জায়গা দখল করতে আসিনি। তাহলে আপনার উদ্দেশ্য কি? অকপটেই তৃপ্তির জবাব দিল। বন্ধুত্ব। বুঝতে পারল না প্রলয়। তৃপ্তিকে শোধালো, মানে এই যে আমি এখানে অ্যাডমিশন টেস্টের জন্য এসেছি, তবে আপনি যেহেতু চান না তাই কাল এখান থেকে চলে যাব। কিছু বলল না প্রলয়। মুখ ফিরিয়ে জানালার বাহিরটা অবলোকন করলো। তার নীরবতা আধার নেমে এলো তৃপ্তির মুখপানে। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। প্রলয়ের ঘর থেকে বের হয়ে এলো। বালিশের কাছ থেকে ফোনটা বের করে কাউকে কল করলো। কল রিসিভ হতেই প্রলয় বলল, যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে? অপর প্রান্তে কি কথা হলো তা শোনা গেল না। সবগুলোকে আমার চাই, অ্যাট এনি কস্ট। মুঠো ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল প্রলয়। রাগের শরীর কাঁপছে ক্রমাগত। রাগের মাঝেও কঠিন স্বরে প্রলয় বলল, রাজনীতি করতে গিয়ে একটা জিনিস ভুলে গেছিস। এর ঝুলে পাটকেলের আঘাত তো পেতেই হবে। নাজিম চৌধুরী এবার যে পাল্টা আঘাত আমিও ছড়ব। প্রলয় নিজের খেলা দেখাবে এবার। সামলাতে পারবি তো? ঠোঁট উঁচু করে কয়েকবার উচ্চারিত হলো। প্রলয় হাসলো অস্বাভাবিকভাবে। টেবিলের উপরে রাখা জুসটা ঢক ঢক করে খেয়ে নিল। টেস্টটা বেশ অন্যরকম, ভালোই লেগেছে খেতে। বিকেলে দিবশান্তে দীপ্তিমান নীলাম্বর প্রকাণ্ড সূর্যটার আবছায়া পুষ্করিণীর নীলঠল চলে দৃশ্যমান। শান বাঁধানো ঘাট নিরিবিলি পরিবেশে হাঁটু ভেঙে বসে রয়েছে মৃত্তিকা আর অহনা। এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছে। পুষ্করিণীর অপর প্রান্তে বড় একটা তেঁতুল গাছে কাঁচা পাকা তেঁতুল ঝুলে রয়েছে। তেঁতুল দেখে জিভে জল এলো অহনার। কিন্তু যখন থেকে শুনেছে তেঁতুল গাছে শাকচুনি থাকে, সেদিন থেকেই তেঁতুল তার অপছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। অহনাকে লোভ লাগানোর জন্য মৃত্তিকা বলল, তেঁতুল খাবিও না? মাথা দুদিকে ঝাঁকিয়ে বলল, খাবো না। আলতো করে হাসল মৃত্তিকা। হিম শীতল বাতাস বইছে সেখানে। মৃত্তিকা বলল, এখানে এসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমি প্রায়শই
পুষ্করিণী পাড়ে বসে থাকি। তুই না এত ভীতু, এখানে আসতে তোর ভয় করে না? অভ্যেস হয়ে গেছে, এখানে এলে আমার ভয় করে না। দুপুরে তো খুব ভয় পাচ্ছিলিস। তো আজ তার ইজ্জতের ফালুদা হয়ে গিয়েছে। মেকি হাসল অহনা, তবে হাসিটা ছিল মিষ্টি। মেয়েটার হাসি সুন্দর। মনে মনে একটা ডাকনাম দিল মৃত্তিকা, সুহাসিনী। বেশ মানাবে নামটা। আনমনে জলে পা নাচাচ্ছে, 1-2 ফোঁটা জল ছিটে আসছে বইকি। অহনার দেখা দেখি মৃত্তিকাও ডুবে থাকা সিঁড়িতে পা ভেজালো। শীতল জলে শরীর শিরশির করে উঠল। সবে বাড়ি ফিরেছেন মেহরাব শিকদার। বাড়িতে ফিরেই প্রথমে প্রলয়ের ঘরে গেলেন। প্রলয় তখন গভীর ঘুমে আচ্ছাদিত। ছেলেটাকে সহি সালামতে দেখে নিশ্চিন্ত হলেন তিনি। পুরোটা রাস্তায় চিন্তা করেই ফিরেছেন তিনি। ছোট থেকে প্রলয় ওনার খুব আদরের। মেহরাব শিকদার ভাইপোর কাছে এগিয়ে গেলেন। ঘুম ভেঙে গেল প্রলয়ের। আধ পোচা চোখ পিটপিট করে করল। কিছুক্ষণ সময় নিয়ে চোখ মেলে তাকালো। মেহরাব শিকদার জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তুই? প্রলয় তাচ্ছিল্য করে হেসে বলল, 1 বছর আগেও ভালো ছিলাম না, এখনো ভালো নেই আমি। কি হয়েছে তোর? আর অ্যাক্সিডেন্ট বা কি করে হলো? আমি ভালো নেই চাচ্ছ, কেন করলে এমনটা? আমার সুন্দর জীবনটা যে বিভীষিকাময় হয়ে গেছে। কথাটা বলতে গিয়েও কণ্ঠনালী কাঁপছে। মেহরাব শিকদার স্পষ্ট বুঝলেন ভাইপোর কষ্টটা। কোনো উত্তর দিতে পারলেন না তিনি। বিনা বাক্য বয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। খোলা দুয়ারে তাকিয়ে প্রলয় বলল, জানতাম কোনো উত্তর দিতে পারবে না তুমি, বাকিরও কোনো উত্তর দিতে পারবে না। যেখানে আমার নিজের মাই আমাকে বেশাতে নীল সাগরে ছুঁড়ে ফেলেছেন, সেখানে তোমাদের দোষ তো কোনো দোষই না। নীরজ অম্বর রং পাল্টাচ্ছে। দিবসপতি হেলে পড়েছে পশ্চিম আকাশে। মেদিনী তমসাবৃত হচ্ছে ভীষণভাবে। ঘরের ভিতরে প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেলল মৃত্তিকা। বাড়িতে ফিরে এসেছে আরও অনেকটা সময় আগেই। এসেই গৌরীর কবলে পড়তে হয়েছে দুজনকে। কথাও শুনতে হয়েছে বেশ কয়েকটা। তার একটা কারণ হচ্ছে বারবার বারণ করা সত্ত্বেও কেন এদিক সেদিক টই করেছে। মৃত্তিকা সারাটা সময় চুপ করে থাকলেও চুপ থাকেনি অহনা আর অর্জুন। ভাই বোন দুটোতে একই ধাঁচের বলা যায়। রাগ যেন নাকের ডগায় গিয়ে ঘোরে। রাগটা নিশ্চয় মায়ের কাছ থেকেই পেয়েছে। ছড়িয়ে রাখা আঁচলটা কাঁধে তুলে নিল মৃত্তিকা। তাকে দেখে সুদর্শিনী গম্ভীর স্বরে বলল, গ্রামে এসে তো দেখছি তুই আমাকে ভুলেই গেছিস। মৃত্তিকার কোনো উত্তর দিতে ইচ্ছে করল না। এমনিতেই মনটা তার ভালো নেই। হুটহাট মন খারাপেরা এসে জড়িয়ে ধরেছে তাকে। সেই দুপুর থেকে কেমন চুপচাপ হয়ে গিয়েছে। তবে পুষ্করিণী পাড়ে বসে থাকতে ভালোই লাগছিল। বাড়িতে ফিরে আবারও সেই আগের অবস্থা। আশানুরূপ উত্তর না পেয়ে সুদর্শিনী আবারও বলল, একা একাই দেখছি পুরো পাড়াটা টই করে ঘুরে এসেছিস, আমাকে সঙ্গে নেওয়ার প্রয়োজনই মনে করিসনি। ওকে নিয়ে হুটহাট কোথাও বের হওয়া বারণ। আর অনা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। মেয়েটাকে শত বারণ করাও কোনো কাজই হয়নি। তবুও মন ভরল না সুদর্শিনীর। মুখটা আধার করেই রাখলো। মৃত্তিকা গিয়ে পা ঘেঁষে বসল। সুদর্শিনীর গলা, আমার সোনা দিদি রাগ করে না? কাল সকালে তোকে নিয়ে হাঁটতে বেরোবো। বলবো না আমি, কাল ঢাকা ফিরে যাব। আর এই মেয়ে আমাকে বলছে কাল সকালে হাঁটতে বের হবে। এখন বুঝতে পেরেছি এখানে আসা আমার লাভ কিছুই হলো না। সুদর্শিনীর পেটের কাছে মুখ এনে মৃত্তিকা ফিসফিসিয়ে বলল, তোর মাকে একটু বোঝা না, মিম্মির সঙ্গে যেন রেগে না থাকে। উঠে বস, আমার সুরসুরি লাগছে। উঠে বসল মৃত্তিকা। সুদর্শিনী আবারও বলল, ট্রেনের টিকিট কে কেটেছে? হ্যাঁ, কাল সকাল 10টার দিকে রওনা দেব। আচ্ছা, কিছু খাবি দি ভাই? কি খাবো? তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি বানিয়ে নিয়ে আসছি। রাতে হসপিটাল থেকে ফিরেছে অর্পণ। আজ সারা দিন ভীষণ কাজের প্রেশার ছিল। আজ 2টো অপারেশন ছিল, দুটোই সাকসেসফুল হয়েছে। একটা অপারেশন সকালে ছিল, আরেকটা শেষ বিকেলে। সকালে অল্প কিছু খেয়েই হসপিটালে ছুটেছিল। বাড়ি ফিরেই ক্লান্ত শরীর নিয়ে ঘরের দরজা আটকে দিল অর্পণ। একটু বিশ্রাম প্রয়োজন। পরনে কালো চেক শার্টটা না খুলেই বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল।
ফুল স্পিডে সিলিং ফ্যান ঘুরছে। সারা দিনের ব্যস্ততায় ইরার সঙ্গে কথা হয়নি। মেয়েটা হয়তো অভিমানে গাল ফুলিয়েছে। প্যান্টের পকেট থেকে মুঠোফোন হাতে নিয়েই ইরাবতীর নাম্বারে ডায়াল করলো। রিং হবার সঙ্গে সঙ্গেই কল রিসিভ করলো। হয়তো তার কলে অপেক্ষা করছিল মেয়েটা। ফোনটা কানের কাছে ধরতেই কিছু অভিযোগের বুলি রিনরিনিয়ে ধ্বনির মতো বেজে উঠল। চোখ বন্ধ রেখেই অর্পণ গাল এলিয়ে হাসল। ইরার সঙ্গে কথা বলা শেষ হতেই অর্পণ উঠে বসল। ফোনটা চার্জে বসিয়ে বিছানার অপর পাশে গেল। ওয়ার্ড্রপের তৃতীয় ড্রয়ার খুলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকলো অর্পণ। গোসল করলে হয়তো শরীরটা ঝরঝরে লাগবে। এদিকে প্রলয় তাকে কল করেছে। পায়ে চোট পাওয়ার ফলে হাঁটতে কষ্ট হচ্ছে তার। আর অন্য কাউকে দিয়েও অর্পণ ডাকিয়ে নিতে পারবে না সে। দুজনের ঘর পাশাপাশি হওয়া সত্ত্বেও প্রলয় কল করে অর্পণকে ডাকছে সে। একটা জরুরি কাজে ক্রমাগত কল করেছে। প্রায় আধ ঘন্টা পর অর্পণ ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তোয়ালে দিয়ে চুলগুলো মুছে নিল সে। অসময়ে গোসল করেছে, চুল না শুকালে ঠান্ডা লেগে যেতে পারে। বিছানার উপর ট্রাউজার আর টি শার্ট পরে রয়েছে। ওয়াশরুমে ঢোকার আগে এগুলো বের করে রেখে গিয়েছিল সে। ঝটপট টি শার্ট আর ট্রাউজার পরে ফোনটা হাতে নিল। প্রলয় বেশ কয়েকবার কল দিয়েছে তাকে, হয়তো জরুরি কোনো তলবে ডাকছে। অর্পণ তার ঘর থেকে বের হয়ে প্রলয়ের ঘরে গেল। দরজায় নক করে বলল, আসবো? ভেতর থেকে প্রলয়ের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। এসো। ভেতরে প্রবেশ করলো অর্পণ। প্রলয় বিছানায় বসে রয়েছে। তাকে দেখা মাত্রই প্রলয় বলল, তোকে কিছু বলার আছে অর্পণ। কি বলবে ভাই? দরজা আটকে এখানে এসে বস। প্রলয়ের কথা শুনল অর্পণ। দরজা আটকে বিছানায় গিয়ে বসলো অর্পণ। প্রলয় বলল, এই কদিনের ঝামেলা তোকে একটা কথা বলাই হয়নি। অর্পণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? হুবহু ভূমির মতো একটা মেয়েকে আমি দেখেছি। প্রলয়ের কথা বিশ্বাস হলো না অর্পণের। ভূমি তো 1 বছর আগেই মারা গেছে, সঙ্গে সেই নিষ্পাপ বাচ্চাটাও, তার উপর ওই লাশ। অর্পণ আর কিছুই ভাবতে পারল না। কম্পিত কণ্ঠস্বরকে খাদে নামিয়ে বলল, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ভাই। আমার কোনো ভুল হচ্ছে না। তুই প্রমাণ চাস তো? কিসের প্রমাণ? ডিএনএ রিপোর্ট। ডিএনএ? ডিএনএ ল্যাবে টেস্ট করতে দিয়েছিলাম। মন বলেছে ও আমার ভূমি, কিন্তু মন বললেই তো হবে না, তার জন্য শক্তপোক্ত প্রমাণ প্রয়োজন। এসব তুমি কবে করলে? সেদিন থেকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে এক ফাঁকে ল্যাবে গিয়েছিলাম। 2 দিন আগে। অর্পণকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে প্রলয় গাড়ি নিয়ে সোজা একটা ল্যাবের সামনে এসে থামে, যেখানে তার একজন বন্ধু চাকরি করে। অতিরিক্ত সময় ব্যয় না করে প্রলয় গাড়ি থেকে নামলো। একবার এদিক সেদিক তাকিয়ে এরপর ল্যাবের ভেতরে চলে গেল। তাকে দেখা মাত্রই এগিয়ে আসে সোহেল। দুজনের মাঝে ভালো মন্দ অনেক কথাই হয়। কথা বলার এক পর্যায়ে প্রলয় তার প্যান্টের পকেট থেকে 2টো ছোট প্যাকেট বের করে। সোহেলের হাতে প্যাকেট দুটো দিয়ে সব কিছু বলে। প্রথমেই নাকচ করে দেয় সোহেল। প্লিজ না করিস না, আমার জানাটা খুব দরকার। স্যার জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বেই। কিছু হবে না, যা হবে আমি সামনে নেব। প্লিজ তুই না করিস না। ঠিক আছে, তবে তাকে একদিন অপেক্ষা করতে হবে। কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করিস ভাই। ইনশাআল্লাহ। তপ্ত নিঃশ্বাস ফেলে ল্যাব থেকে বের হয়ে এলো প্রলয়। সবকিছু ঠিকঠাক হলে কালই সব সত্যির উদ্ঘাটন হবে। মৃত্তিকার সত্যিটা সামনে আসবে। প্রলয় এদিক সেদিক তাকিয়ে দেখলো, এরপর আবারও গাড়ি নিয়ে চলে গেল। এখন প্রলয়ের কথা এতক্ষণ চুপটি করে শুনছিল অর্পণ। অনেকটা সময় চুপ থেকে আবারও জিজ্ঞেস করলো, রিপোর্টস পেয়েছো? সেদিনই তো অ্যাক্সিডেন্ট হলো। ভেবেছিলাম পার্টি অফিসের কিছু কাজ শেষ করে ল্যাবে যাব রিপোর্ট আনতে, তার আগে যা ঘটার ঘটে গেল। তাহলে সোহেলকে বলো পার্সেল পাঠাতে। না, একদম না। অর্পণ জিজ্ঞেস করলো, কেন? রিপোর্টটা তুই নিজে গিয়ে নিয়ে আসবি। সে না হয় আমি নিয়ে এলাম, তার আগে এটা বলো মেয়েটার বাড়ি কোথায়? খোঁজ লাগিয়ে জানতে পেরেছিলাম মেয়েটা নাকি অ্যাডভোকেট মহেন্দ্র রায়চৌধুরীর মেয়ে।
তাহলে তো মেয়েটা সনাতন ধর্মের। আমাদের ভূমি কি করে হতে পারে? হয়তো তোমারই ভুল হচ্ছে। আমি কিছু জানি না। আমার মন যে মানতে চায় না। মন বলে ভূমি আছে, সে আমার কাছে পাশে আছে। মনের শান্তির জন্যই না হয় রিপোর্ট এনে দিস। ভাই, তোমাকে আরেকটা খবর দেওয়ার আছে। প্রলয় জিজ্ঞেস করলো। কি? ওই জানোয়ার দুটোকে গোডাউনে আটকে রাখা হয়েছে। আটকে থাকুক, কোনো খাবার দিবে না। একটু খাবারের জন্য ওরা এক এক লামহাত তার পাবে। ওরাও তো জানুক, সেহরি শার্শান প্রলয় আতিথেয়তার কোনো কমতি রাখে না। সংসদ নির্বাচনের আগে আমি কোনো রক্তাক্তি চাই না। আচ্ছা, রাত হয়েছে, তুমি এখন শুয়ে পড়ো, আমি আসছি। আয়।